বলছি উনি এই দেখ দেখ ধারার ওনার। যারা এত পড়াশোনা করে তুমি কাপড় বিক্রি করছো, খুব সিরিয়াস পেশেন্ট, স্ট্রোক করেছেন কিছুদিন আগে। পেজের পাঞ্জাবির কালেকশনস গুলোর মডেল অ্যাকচুয়ালি ভাইয়া। যে আমি নারী, আমি রাখতেও পারি, আমি চুলও বাঁধতে পারি। চুলও বাঁধতে পারি। হ্যালো অ্যান্ড ওয়েলকাম রাকা রিলোডেড। আমরা সবসময় আপনাদের সামনে এসে থাকি আমাদের নারীর যে শক্তি, যে নারী হচ্ছে বাউন্ডলেস। সো নারী শক্তিটাকে জাগরণের জন্য আমরা প্রতি সপ্তাহে আমরা আসি আপনাদের সামনে এবং এই নারীদের গল্প আমরা শুনি যারা তাদের সংসারের বাইরে তাদের কর্মজীবনেও সফল, সংসার জীবনেও সফল, বা তাদের যে প্রতিবন্ধকতা বা তাদের সাফল্য তারা কিভাবে এগিয়ে নিয়ে গেছে এই পর্যন্ত, সেই সম্পর্কে আমরা তাদের কাছ থেকে শুনি। আজ আমাদের সঙ্গে উপস্থিত আছেন যিনি, সে হচ্ছে আমারই খুবই ক্লোজ ফ্রেন্ড বলতে পারি। সো উই উইল কিপ দিস বিট ইনফর্মাল, আসলে ফর্মালি হয়তো আমরা যাব না। ও হচ্ছে সাইমা আক্তার রুমা। ও কর্ণধার ধারা পোশাক শিল্প নিয়ে কাজ করছে, ট্র্যাডিশনাল নিয়ে কাজ করছে। আমরা আজ শুধু রুমার কাছ থেকে তার এই সাফল্যের গল্পটা বা তার উদ্যোক্তা হয়ে ওঠার গল্পটা আমরা শুনবো। রুমা, কেমন আছিস? ধন্যবাদ, আমি অনেক ভালো আছি। আর আমাকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য তোকে অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ, অনেক স্বাগতম তোকে। প্রথমেই বলে নেই যে আসলে এই যে ধারা, যে শুরুটা, আমরা আসলে শুরুর গল্পটা শুনবো, যে কি করে আসলে এইটা মাথায় আসলো যে আমাকে একটা কিছু শুরু করতে হবে বা একটা উদ্যোগ যে নেওয়ার যে ব্যাপারটা, এটা কি করে আসলো? শুরুর দিকের গল্পটা যদি বলি, আমি একদম শুরু থেকে খুব অ্যাম্বিশিয়াস ছিলাম যে আমাকে আসলে পড়াশোনা কমপ্লিট করে কিছু একটা করতে হবে। ব্যাপারটা ছিল এরকম। তো আমার আফটার ম্যারেজ আমি পড়াশোনা আমাকে আরও কয়েক বছর পর্যন্ত কন্টিনিউ করতে হয়েছে। তারপর যে প্রতিবন্ধকতা আমি প্রথম ফেস করি সেটা হচ্ছে আমার বাচ্চাটা তখন খুব ছোট। তো ওকে আসলে সময় দেওয়ার একটা ব্যাপার ছিল, আর ওকে ম্যানেজ করে বাইরে কিছু স্টার্ট করা, কোনো ক্যারিয়ার শুরু করার ব্যাপারটা আমার জন্য ওই সময় খুব চ্যালেঞ্জিং ছিল। তো আমি ওই পিরিয়ডটা আমি পজ রেখেছি, আমি কিছু করিনি। তখন আমি কমপ্লিট হাউসওয়াইফ ছিলাম। আফটার 10th স্ট্যান্ডার্ড অফ মাই সান, ও যখন 10th স্ট্যান্ডার্ড শেষ করলো, ওকে যখন আমি বাইরে পাঠিয়ে দিলাম, তখন আমার মনে হলো যে হ্যাঁ, এখন আমার সময়টা খুব পারফেক্ট কিছু শুরু করার জন্য। সো প্রফেশনালি আমি হয়তো ব্যাংক জবে যাওয়ার জন্য আমার জন্য এজটা পারফেক্ট ছিল না তখন। তো আমি চিন্তা করেছি যে আমি বিজনেস লাইনে যাব। সেই চিন্তা থেকে আসলে বুটিক নিয়ে কাজ করার একটা আগ্রহ অনেক শুরু থেকেই ছিল। বলে না, শখের বসে নিজের জামা ডিজাইন করা বা কারোর জন্য ডিজাইন করা, ফ্যামিলি কারোর জন্য, ওই টুকটাক শখ থেকেই আসলে আগ্রহটা এসেছে এবং মনে হলো যে না, আমি এটা নিয়ে কিছু একটা শুরু করতে পারি। তো শুরুটা সেই ইচ্ছা থেকেই, বসে থাকবো না, কারণ আমার কাছে তখন হিউজ টাইম ছিল কিছু একটা স্টার্ট করার জন্য। তো আমি সেই সময়টাকে জাস্ট কাজে লাগানোর জন্য চিন্তা করেছি আমি বুটিক নিয়ে কাজ করব, এবং সেটা হবে একদম ট্র্যাডিশনাল কোনো কাজ, যে কাজটা আসলে আমরা অনেক বছর ধরে করে আসছি। কিন্তু আমার কাজটা সেক্ষেত্রে একটু ডিফারেন্টভাবে করার ইচ্ছে সব শুরু থেকে ছিল। একটু ডিফারেন্ট ওয়েতে আমি ট্র্যাডিশনাল কাজটাকে প্রেজেন্ট করতে সবসময় পছন্দ করেছি, এবং ওটাকে মাথায় রেখে আসলে আমি শুরুটা করেছি। আচ্ছা, তাহলে তো আমরা বলতে পারি যে আসলে অনেকটা দেরি করেই শুরু, হয়তো বাচ্চা যখন একটু বড় হলো। হ্যাঁ, তো ওই সময়টা তো আসলে আমরা সবাই জানি যে আমরা এখন এমন একটা পিক টাইমে, আমাদের কিন্তু এখন আসলে যেমন আমি পার্সোনালি ফিল করি যে আমার ভিতরে অনেক আলস্য চলে আসছে। আমি আসলে এখন একটা কিছু শুরু করার মধ্যেও আমার মনে হয় যে থাক, আলসেমি লাগে, আচ্ছা থাক, দরকার নেই, হ্যাঁ আচ্ছা পরে করব। সো এই যে এই জিনিসটা কি ছোটবেলা থেকে, যেটা তুই বললি যে না, আমার ভিতরে অ্যাম্বিশনটা অলওয়েজ ছিল। তো এই ক্ষেত্রে ভাইয়া, মানে তোর হাজবেন্ড বা শ্বশুর বাড়ি বা নিজের বাড়ি বা আশেপাশে সবার কতটুকু সাপোর্ট তুই পেয়ে এসেছিস? সাপোর্ট আমি সেই দিক থেকে একটু ব্লেসড আমি বলবো। সাপোর্ট ছাড়া তো একটা মেয়ে আসলে এগিয়ে আসাটাও সম্ভব না। যে কোনো মেয়ের জন্যই একটা মেন্টাল সাপোর্ট দরকার হয়। অনেক ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল সাপোর্ট নাও লাগতে পারে বা আদার সাপোর্ট না লাগলেও একটা মেন্টাল সাপোর্ট কিন্তু একটা মেয়েকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমি খুব লাকি শুরু থেকেই যে আমার ইনলজ, আমার নিজের ফ্যামিলি
সবাই আমাকে খুব সাপোর্ট করেছে। তবে হ্যাঁ, এখানে একটা কিন্তু আছে যে দু একজন মানুষ যে ব্যতিক্রম থাকবে না তা না। তো আমি ওই সময়ে যে বাধাটা ফেস করেছি, একটা কথা বারবার আমাকে শুনতে হয়েছে যে তোমার কিছু করার প্রয়োজনটা কি, তোমার কিছু তোমার কিছু, এই কথাটা আমাকে আমার খুব খোঁচাতো আমার মনের মধ্যে যে এটা কেমন কথা হলো যে আমার যা কিছু হয়তো আর্ন করছে আমার হাজব্যান্ড আর্ন করছে, বাট আমার একটা আইডেন্টিটি দরকার। আর্নিংসটা তো আর লাইফে সব কিছু না। আমরা যে এত পড়াশোনা করি, আমাদের মধ্যে যে এত কিছু করার ইচ্ছে, এই ইচ্ছেগুলো থেকে সবগুলো ইচ্ছে যদি আমরা ইউটিলাইজ করতে নাও পারি, একটা ইচ্ছেকে আমরা দাঁড় করাতে পারি যেটা আমার আইডেন্টিটিও হতে পারে। হ্যাঁ, আর্নিংসটা সব কিছু না। আমি যে নিজের আইডেন্টিটিটাকে তৈরি করব, তার জন্য আমার ফাইন্যান্সিয়াল নিডটা তার পেছনে কাজ করবে, ব্যাপারটা ওরকম না। আমি আমার কাজ দিয়ে মানুষকে হেল্প করতে চাই, আমি আমার কাজ দিয়ে মানুষের নিডগুলোকে ফুলফিল করতে চাই। সেই ইচ্ছা থেকেই, সেই জায়গাটা থেকে আসলে আমার কিছু করার প্রবণতাটা অনেক বেশি ছিল। তো সাপোর্ট ছিল, পাশাপাশি কিছু তো বিচ্ছিন্ন ঘটনা থাকবে। আমি বলি অনেক সময় হয় কি, আমাদের সামনে যখন কোনো প্রতিবন্ধকতা চলে আসে, আমরা অনেক সময় ডাউন হয়ে যাই, যে বিরক্ত হয়ে যায় বা অ্যানয়েড হয়ে যায়, আচ্ছা থাক এখন আর এটা নিয়ে কাজ করব না। বা এই মানসিক শক্তিটাকে আসলে আমার ধারণা যে অনেক বেশি প্রয়োজন, তাই না? যে এই প্রতিবন্ধকতার সময় নিজেকে কুল এন্ড কাম রেখে, একেবারে কাজের ক্ষেত্রে ডিটারমিনেশন মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। যে ডিটারমাইন্ড হতে না পারলে না, আর এইসব নেতিবাচক কমেন্টসগুলোকে ওভারকাম করে ওঠার মেন্টালিটি না থাকলে আসলে একটা মেয়ে ওই জায়গাতেই থেমে যাবে, যেটা আমিও ফিল করেছি, আমাকেও ফিল করতে হয়েছে। হ্যাঁ, যখন কিনা কেউ বলেছে যে তোমার এসব করার দরকার, কারণ এত পড়াশোনা করে তুমি কাপড় বিক্রি করছো, হ্যাঁ কথাটাকে এভাবে যখন বলে, হ্যাঁ তখন আসলে এটা আমি মনে করি মানুষের দৃষ্টিভঙ্গির ব্যাপার। কারণ এটা কাপড় নিয়ে কাজ করা, যে কোনো কিছু নিয়ে কাজ করতে পারাটা একটা শিল্প। আমি মনে করি একটা আর্ট, আমার কাজের মধ্যে আমার একটা আর্ট আছে। তো আমি সেই জায়গা থেকে আসলে আমি মনে করি সবার দৃষ্টিভঙ্গি একরকম না। যারা আমার কাজকে ভ্যালু করতে পেরেছে, বুঝতে পেরেছে, গুরুত্ব দিয়েছে, তাদের কাছ থেকে পাওয়া ভালোবাসা, আন্তরিকতাটাই আমার আসলে অর্জন আমি মনে করি। আর যারা বুঝতে পারে নাই, ডে বাই ডে হয়তো পরবর্তীতে গিয়ে তাদের দৃষ্টিভঙ্গিও আমি কিছুটা পাল্টাতে পেরেছি। হ্যাঁ, যে একদম বসে থাকার চেয়ে কিছু করে আজকে এইটুকু আসতে পেরেছি। আমি নিজেও জানতাম না যে আমি আসলে অন্তত কিছু মানুষের পরিচিতিটা আমি পাবো, কিছু মানুষের মুখে। যেমন এখন দু একটা মজার কথা আমি এই প্রসঙ্গে না বললেই না। রাস্তায় যাচ্ছি, আমি আমার চোখের সামনে দেখতে পাচ্ছি আমার ডিজাইন করার ড্রেসটা পরে যাচ্ছে একজন। এইটা যে একটু ভালো লাগে তৈরি করে। তারপর সেদিন একটা রেস্টুরেন্টে খেতে গেলাম, দুজন কাস্টমার, হয়তো আমার কাস্টমার আমি সেভাবে চিনি না, বলছি উনি ধারার, এই দেখ ধারার ওনার। এই যে পরিচিতিটা, এটা কিন্তু যে কোনো ফাইন্যান্সিয়াল অর্জন থেকে, আউটপুট থেকে অনেক গুণ বেশি অর্জন আমার কাছে মনে হয়। যে আমার নিজস্বতা দিয়ে, আমার কাজ দিয়ে আমি কিছু মানুষের মধ্যে ঢুকতে পেরেছি। অবশ্যই দ্যাট ইজ ভেরি, বাট ইটস আ প্রাইড অ্যাকচুয়ালি। এখানে আমি একটা ছোট্ট গল্প বলবো, দর্শকদের জানিয়ে রাখা দরকার। বেসিক্যালি আমি গত এপ্রিল মাসের রোজার মধ্যে, যেহেতু আমার হাজব্যান্ড আর্মি অফিসার, ইউ নো দ্যাট, তো আমাদের একটা ইফতার প্রোগ্রামে আমি গেছি আমাদের এক কোর্সমেট ভাইয়ের বাসায়। তো লেডিস ক্লাবের ওখানে একটা প্রোগ্রাম আছে। তো আমাকে আমার ভাবি বলছে যে রাকা ভাবি, আমাদের তো এবার প্রোগ্রাম, তো লেডিস ক্লাবে আমরা না সব একরকম ইয়ে পড়ছি। তা আমি বললাম তাই, দেখি কাপড়টা কিরকম। তো ও যখন আনলো কাপড়টা, তখন আমি মানে উইথ সাচ প্রাইড আমি তাকিয়ে দেখলাম বড় বড় অক্ষরে ধারা লেখা, এবং ধারার আমি বোধহয় সাথে সাথে ফোন করে এই ব্যাপারটা জানিয়েছিলাম। মানে আমার এত ভালো লেগেছে যে আমার বন্ধু ওর বড় বড় অক্ষরে ধারা, এবং ও যখন বললো যে এর কাছ থেকে আমরা একরকম শাড়িগুলো অর্ডার করেছি, আমরা পরছি। সো দ্যাট ওয়াজ অ্যাজ এ ফ্রেন্ড, মানে অ্যাজ এ ফ্রেন্ড আমি আসলে অনেক প্রাউড ফিল করেছি। এবং আমার মনে এই ব্যাপারটা আমাকে খুব টানে আসলে, যে মানুষ এখন দেখলে চিনতে পারে, আমার কাজটাকে চিনতে পারে, আমার কাজ দিয়ে আমাকে আইডেন্টিফাই করতে পারে, হ্যাঁ রিকগনাইজ করছে। এই ব্যাপারটা আমাকে আসলে অনেক বেশি উৎসাহী করে তোলে। এবং আমার মনে হয় যে আমার কাজের
একটা ম্যাক্সিমাম ইন্সপিরেশন আসে এই ব্যাপারগুলো থেকে। হ্যাঁ ট্রু, এটা মানে আমি তো অ্যাজ এ ফ্রেন্ড বললাম না, আমার এত ভালো লেগেছে যে আমি বলতে পারছি, এবং আমি খুব গর্বের সাথেই বললাম যে ভাবি এই ধারার ওনার কিন্তু আমার ফ্রেন্ড। হ্যাঁ, সো ওখানে একটা আমার গর্বের বিষয় আছে। আরেকটা প্রসঙ্গ আমি আসলে তুলতে চাচ্ছি যে এই এগিয়ে যাওয়ার মধ্যে আমার মনে হয় তোর বন্ধু বান্ধবদেরও কিছু অবদান আছে, তোর যারা ক্লোজ এন্টিটি যারা আছে আসলে তারা কিন্তু। আমি এটা নিয়ে ছোট্ট একটা গল্প বলতে চাই। আমি যখন শুরু করেছি একদম শুরুর দিকে, তখন একটা ফ্রেন্ড, আমার ফ্রেন্ডদের মধ্যে খুব বেশি সংখ্যক ফ্রেন্ডরা যেটা করেছে ওই মুহূর্তে আমাকে অসম্ভব সাপোর্ট করেছে মেন্টালি। কিছু হয়তো করেনি সে, কিন্তু যারা আমার সেই সময় পাশে থেকে সাপোর্ট করেছে এবং ওরা আমাকে উৎসাহিত করার জন্য আমার একটা ড্রেস কিনেছে, আমার একটা শাড়ি কিনেছে, ওই সময়ে ওই ব্যাপারটা আমার কাছে মনে হচ্ছে যে একটা গ্রেট সাপোর্ট। এবং ওরা ওদের আইডিতে গিয়ে আমার পেজটাকে মেনশন করে ওরা অনেককে ওয়েলকাম করছে পেজে লাইক ফলো করার জন্য। এই যে সাপোর্টটা, এবং আমি বললাম না আমি ফ্রেন্ডের দিক থেকে খুবই ব্লেসড। আমার ফ্রেন্ডরা আমাকে ওই সময়ে যে এই যে চালিয়ে নিয়ে একটা জায়গা পর্যন্ত আনা, যে ওকে একটু চেনাই সবার কাছে, এই জায়গাটা কিন্তু এই কমপ্লিট কাজটাই কিন্তু আমার ফ্রেন্ডরা করেছে। সাথে ছিল আমার ফ্যামিলি রিলেটিভ, কিন্তু ফ্রেন্ডরা যেটা করেছে এটা রিমার্কেবল, আমি কখনো ভুলবো না। আমি স্টিল এখনও আমি আমার বাচ্চার কাছে বা আমি আমার একটা ফ্যামিলি মেম্বার কাছে এখনও বলি যে ফ্রেন্ড থাকাটা জীবনে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। কারণ ফ্রেন্ডরা মিলে যা করে, একজন ফ্রেন্ডকে যেভাবে সাপোর্ট করতে পারে বা লিফট আপ করতে পারে, অন্য কেউ হয়তো সেটা পারে না। ফ্রেন্ডরা যেভাবে টেনে তুলে আনতে পারে একজনকে, সেটা হোক একটা ডিপ্রেশনের জায়গা, হোক একটা কাজের জায়গা, যে কোনো জায়গা থেকে একটা ফ্রেন্ড যেভাবে তুলে আনতে পারে সেটা হয়তো অন্য কেউ পারে না। আমাদের সবার লাইফে আসলে এরকম কিছু বন্ধু আছে, এবং আমিও সেই দিক থেকে ব্লেসড, আমার অনেক অনেক ফ্রেন্ড মাশাআল্লাহ। না সেটা আমি জানি, আমি নিজেও দেখেছি যে আসলে ওই জায়গাটা আছে। এখন আমি একটু টাইম ম্যানেজমেন্টটা জানতে চাই। যে আমরা জানি যে তোমার ছেলে এখন আছে কানাডায়, পড়ছে, তো সেখানে একটা শূন্যতা তো আছে আমি জানি, অ্যাজ আ মাদার আই ক্যান ফিল। তো এরপরও তুমি মানে এই যে ওর শূন্যতা, আবার কাজের প্রেশার, আবার যে আমি দেখেছি যে ধারার যে ফটোশুটগুলো খুব ইউনিক এবং খুব সুন্দর। এটা কি তোর আইডিয়া? হ্যাঁ, আচ্ছা, আমি দেখেছি। এবং ভাইয়া আমার সবচেয়ে আমি দর্শকদের খুব জানাতে চাই যে ভাইয়াকে আমার এদিক থেকে আই রেসপেক্ট হিম সো মাচ, যে ওর পেজের পাঞ্জাবির কালেকশনসগুলোর মডেল অ্যাকচুয়ালি ভাইয়া, এবং এটাকে আমি এত সাপোর্টিভ মনে হয় আমার একজন হাজবেন্ড, একদম তাই না, একদম তার ওয়াইফের পাঞ্জাবিগুলো সে প্রাউড নিয়ে এসে দাঁড়িয়ে ফটোশুট করছে। সো দ্যাট ইজ ভেরি কমেন্ডেবল। ও আসলে ওর জায়গা থেকে ও অনেক বিজি, যেহেতু গার্মেন্টস লাইনে আছে, অনেক বিজি থাকে, কিন্তু এই সাপোর্টটা সে আমাকে সবসময়, যত কাজ থাক, যত স্কেডিউল থাক, সেটাকে একপাশে রেখে শুটের দিনটা সে ফ্রি রাখে আমার জন্য। এবং এই যে সাপোর্টটা, ওর ফ্যামিলিও অবাক হয় খুব যে ও নিজেই মডেল হয়ে শুট করছে। এটা আসলে অন্য সবার জন্য মানে চিন্তা করাটা একটু টাফ, কারণ ও আসলে এত ওয়ার্কহলিক একজন পার্সন যে নিজের কাজ ছেড়ে, ওই জগৎ ছেড়ে সে অন্য কোথাও সময় দেবে, এটা চিন্তাই করা যায় না। বাট ও মনে করে যে ওর এই সাপোর্টটা আমার অনেক কাজে আসছে। ও ওই ফিলটা থেকেই কিন্তু আমাকে অলওয়েজ এই সাপোর্টটা দিয়ে যাচ্ছে, এবং উইলিংলি, না তার জন্য আমার প্রেশার ক্রিয়েট করতে হয়, না এই জন্য তাকে আবার পুশ করতে হয় কোনো কিছুতে, বাট ও সবসময় নিজে থেকেই উইলিংলি আমাকে সেই সাপোর্টটা দিয়ে যাচ্ছে। এবং শুরু থেকেই ফাইন্যান্সিয়ালি হয়তো আমি বিজনেস করতে হতে আমার কিছু টাকা শর্ট হয়েছে, আমি হয়তো ওর কাছে শেয়ার করেছি যে আমার একটা প্রবলেম পড়ছে, আমার ফাইন্যান্সিয়াল সাপোর্ট লাগবে, ও বিনা বাক্যে আমাকে সেটা দিয়েছে। এবং ও এই পর্যন্ত আমার আসার পেছনে ওর অনেক ক্ষেত্রে যখন আমি ফাইন্যান্সিয়াল প্রবলেম পড়েছে আমাকে সাপোর্টটা দিয়েছে সবসময়। না বোঝা যায় ভাইয়াকে, মানে আমি সব ভাইয়াদেরকে বলছি, ভাইয়ারা দেখবে কিনা জানি না, আপুরা বলতে পারেন যে এটা আসলে কয়জন করবে জানি না, বাট এটা আমার কাছে খুব ভালো লাগে দেখে, তো এটা আসলে তুলে ধরলাম। তো এই যে টাইম ম্যানেজমেন্টটা, যে আমি জানি যে তোর ফ্যামিলিতে অনেক সময় বিয়ের প্রোগ্রাম থাকে, এই প্রোগ্রাম সেই প্রোগ্রাম, তখনও আমি দেখি যে একদিকে ফটোশুটের ইয়েটা দেখছি, আরেকদিকে তোর বিয়ের প্রোগ্রামের দেখছি, আবার দেখছি যে তুই রান্না করছিস, আবার তোর
তোর পুচু তোর বিড়াল তাকে টেক কেয়ার করছিস, এই ম্যানেজমেন্টটা কিভাবে আসলে রপ্ত করতে হয়? এটা আসলে খুবই টাফ একটা মেয়ের জন্য, যখন সে একজন হাউসওয়াইফ, পাশাপাশি সে বিজনেস করছে, পাশাপাশি সে একটা পেটও পালছে। রাইট, হ্যাঁ, এটা একদম বাচ্চার সমান, আমি বুঝি। ইন দ্য মিন টাইম তার বাসায় একজন পেশেন্ট আছে, তার শাশুড়ি হয়তো অসুস্থ বা ফ্যামিলি একজন মেম্বার অসুস্থ, তো সেই ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্টটা খুব টাফ হয়ে যায়। তো এক্ষেত্রে আমি কিছু আমার নিজস্ব কিছু স্কেডিউল থাকে, যেমন আমি সকালে উঠে আমার মাদার ইন লর জন্য যতটুকু সময় দেয়, উনি যেহেতু একজন খুব সিরিয়াস পেশেন্ট, স্ট্রোক করেছেন কিছুদিন আগে, তো ওনাকে যেটা করতে হয় সকালে উঠেই আগে ওনার যে টুকটাক কাজগুলো থাকে আমার এভরিডে, ওইটা শেষ করে আমি ব্রেকফাস্ট করে আমি আমার পেজের কাজে লেগে পড়ি। ইন দ্য মিন টাইম পেজের কাজ থেকে আমি আমার কুক আসে, ওকে রান্না কি হবে সব বাসার সব কাজগুলো, যাবতীয় কাজগুলো বুঝিয়ে দিয়ে আমি আবার পেজের কাজে চলে যাই। টাইমলি খেয়ে আমার হয়তো 5 টাইমস প্রেয়ারও আমি এর মধ্যে শেষ করে আমার কাজগুলোকে আসলে প্রত্যেকটা কাজকে ধরে রাখতে হয় আমার একই সময়ের মধ্যে। আমি এটা করছি বলে ওটা পারছি না, বা আমাকে কোনো কিছু ইম্পর্টেন্ট বাদ দিয়ে দিতে হচ্ছে আমার বিজনেসের জন্য, ওটা আমি করি না। আমি কোনো না কোনোভাবে পুরোটা ডেতে আমার কাজগুলোকে আমি সেগমেন্ট তৈরি করে আমি একটা করে শেষ করে ফেলি, এবং আমার খুব ভালো লাগে যে আমি প্রত্যেকটা কাজই শেষ করতে পারি। এটার পেছনে যে জিনিসটা খুব দরকার হচ্ছে স্পিরিট, ডিটারমিনেশন, যে হ্যাঁ আমাকে এটা শেষ করতেই হবে, আমাকে এটা পারতেই হবে। আমাকে এটা পারতেই হবে এই কথাটা, এটা একটা স্ট্রেংথ একটা মেয়ের জন্য, যেটা একটা মেয়েকে আসলে রাস্তা স্মুথলি চলতে খুব হেল্প করে। যদি সে পাওয়ার, সে স্পিরিটটা না থাকে, আমি সবসময় ফিল করি, আমার নিজেকে দিয়ে ফিল করি একটা মেয়ে কখনো এতগুলো সেক্টর একসাথে মেনটেন করতে পারে না। এবং আমি এই ব্যস্ততার মধ্যে ছেলেকেও ভিডিও কল দিই, কথা বলি খেয়েছে কিনা, কি করছে সারাদিন, ওর খবর নিয়ে আমি আবার আমার নিজের কাজে লেগে পড়ছি। তারপর আমার একটা পেট আছে, গিয়ে ওকে একটু আদরও করি, ওকে একটু খাইয়ে আসি। সো ওটাও আমি করছি। আমি এত কাজের পাশাপাশি কিন্তু একটা পেট পালার মতো মেন্টালিটিটাও আমার মধ্যে তৈরি করে নিয়েছি, যে না আমার এটা একটা মেডিটেশন, আমার ওকেও সময় দিতে হবে। সো হয়ে যায়, একটু টাফ যায় মাঝে মাঝে, হয়তো শরীরের উপর দিয়ে একটা ধকল যায়, কিন্তু পেরে যায় কিভাবে যেন। আসলে এই জন্যই হয়তো মানুষ বলে যে আমি নারী, আমি রাখতেও পারি, আমি চুলো বাঁধতে পারি। রাইট, যে পারে, স্পিরিটটা আসলে খুব দরকার। আসলে আমার কাছে আরেকটা মনে হয় মেন্টাল হেলথ। একটা নারী যখন মেন্টালি খুব রিল্যাক্স থাকবে, হ্যাপি থাকবে, তখন তো স্পিরিটটাও দ্বিগুণ হয়। একদম, এটা আমি খুব বিলিভ করি। পজিটিভ থাকা, পজিটিভ অ্যাট এনি কস্ট, লাইফে যত কিছুই হোক। আমি যখন হসপিটালের বেডে শুয়ে আছি, আমার করোনা হয়েছে খুব সিরিয়াস, বা আমি অন্য কোনো প্রবলেম নিয়ে হসপিটালের বেডে শুয়ে আছি, তখন আমি স্মাইল করি। আমার কাছে তখনও মনে হয় যে লাইফ ইজ বিউটিফুল। এই যে মেন্টালিটিটা, এটা আমাকে খুব নিজে সামলে উঠতে সহযোগিতা করে। আমি দেখেছি, আমি খুব পরীক্ষিত। আমি কিন্তু খুব হ্যাপি থাকার চেষ্টা করি, খুব ক্রিটিক্যাল সিচুয়েশনেও পজিটিভ মাইন্ড, সবসময় আমার মাইন্ডটাকে পজিটিভ রাখার চেষ্টা করি। বাট এটার জন্য কিন্তু আমাদের চারপাশের মানে এই সুস্থতাটাও দরকার। শুধু আমি চাই বলে কিন্তু হয় না। যেমন আমি অনেককে চিনি যে তারা অনেক এফিশিয়েন্ট, আমি অনেক নারীকে চিনি যারা আমার বোন, আমার বান্ধবী, যে তারা অনেক এফিশিয়েন্ট, তাদের কাজের স্পিরিট অনেক বেশি, কিন্তু তাদের পারিপার্শ্বিক যে জটিলতা বা তাদের পারিপার্শ্বিক যেই ব্যাপারগুলো, সেটার কারণে তারা পিছিয়ে আসতেছে বা তারা পারছে না। সো আমার কাছে মনে হয় মেন্টাল হেলথ ইটস ভেরি ইম্পর্টেন্ট। সাপোর্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে কোনো সিচুয়েশনে, কাজ, বিজনেস, ফ্যামিলি, সব কিছুতে মেন্টাল হেলথ সুস্থ থাকা একটা মেয়ের জন্য খুব দরকার। আদারওয়াইজ ওর জন্য সব কিছু একসাথে ক্যারি করা খুব টাফ হয়ে যায়, খুবই টাফ হয়ে যায়। আমরা তাহলে রুমার কাছ থেকে কি জানতে চাই, যে ধারা আসলে আজ থেকে 5 বছর 10 বছর পরে রুমা ধারাকে কোথায় দেখতে চায়? ধারাকে নিয়ে অনেক স্বপ্ন আছে, এটা ঠিক, সবার মধ্যেই স্বপ্ন থাকে। তবে এটাও ঠিক যে আমি আসলে খুব তাড়াহুড়ো করতে চাই না আমার স্বপ্নগুলোকে নিয়ে, যে না আমার খুব অল্প সময়ের মধ্যে আমাকে এরকম একটা জায়গায় পৌঁছে যেতে হবে। না, যারা অনলাইন বুটিকে কেনাকাটা করেন, বা অফলাইনে যারা বুটিকের সাথে জড়িত, প্রত্যেকটা মানুষ একটা নিজস্ব ব্র্যান্ড হিসেবে ধারাকে চিনবে, যেন দেখলে বলে যে এটা ধারার পোশাক। জাস্ট এইটুকুই আমার ড্রিম, আসলে এর থেকে বেশি কিছু না।
তো ধারাকে আমরা কি শোরুম বা আমরা এরকম কোনো পরিকল্পনা হ্যাঁ, তোমার এরকম আছে? পরিকল্পনাটা আছে আমার। একটা সুপার শপ আমি করতে চাই, যেখানে ধারার প্রত্যেকটা ডিজাইন থাকবে, বাচ্চা সেখানে মেন্স, সেখানে উইমেন, সবার জন্য ডিজাইন থাকবে, সেখানে হোম ডেকোর থাকবে, অনেক কিছুই যেন আমার শপে ঢুকলে যেন একসাথে অনেক কিছু পেয়ে অনেক যেতে কিছু পারে, পেয়ে যেতে পারে। এরকম একটা পরিকল্পনা আছে। হয়তো আমি সেটা নিয়ে ফিউচারে কাজ করব, কিন্তু এখন আপাতত না। আমি খুব প্ল্যান ওয়াইজ চলি। সো আমার এই প্ল্যানটা হয়তো উইদিন 2 ইয়ার বা উইদিন 1 ইয়ার মধ্যে ইউটিলাইজ হতে পারে। যারা জানেন না তাদের জন্য বলি যে ধারা কিন্তু শুধু যে শাড়ি সালোয়ার কামিজ শুধু তাই নয়, ধারাতে যেমন আপনি ঈদে বা অন্যান্য সময়ে ম্যাচিং বাবা মেয়ে ছেলে পুরো পরিবারের পোশাক যেমন পেয়ে যাচ্ছেন, আমি যদি ভুল না করি, তারপরে চাদর হ্যাঁ। আমরা দেখেছি, আমরা পর্দা যে হোম Home ডেকোরের জন্য decor, যে হ্যাঁ। জিনিসগুলো লাগে আসলে শুরু থেকে এই পর্যন্ত আসতে আসলে বোঝা যায় যে এত অল্প সময়ে এই যে ভাস্ট একটা পর্যায়ে তুই চলে গেছিস, এতে তোর শ্রম তোর ডেডিকেশন সবকিছুই আমরা একদম। আসলে শ্রমের কোনো বিকল্প নেই, পরিশ্রম করতেই হবে। আমি একটা কথা প্রায় শুনি, অনলাইন যারা কাজ করে ওদের কষ্ট তো নেই তেমন, বাসায় বসে কাজ করে। কিন্তু আমি এক্ষেত্রে সবসময় একটা কথা বলতে চাই যে কাজ কিন্তু পরিশ্রম ছাড়া কিন্তু সেটা অনলাইন হোক অফলাইন হোক একটা পর্যায়ে কিন্তু মানুষ পৌঁছাতে পারবে না। পরিশ্রম করতেই হবে, ডিটারমিনেশন থাকতেই হবে, পরিকল্পনা থাকতেই হবে। এমনি এমনি কিন্তু একটা বিজনেস অনলাইন হোক, সেটা আমি বাসায় বসেই করি, কিন্তু বাসায় আমাকে সেই সমান পরিশ্রমটা দিতে হচ্ছে। তো যার জন্য যারা বলে যে অনলাইনে যারা কাজ করে পরিশ্রম তাদের তেমন হয় না, এটা একদমই ভুল ধারণা। না, এটা তো আমার থেকে ভালো আসলে আমরা যারা হাউস ওয়াইফ এখন, সো আমাদের শুনতে হয় যে আসলে তো কোনো কাজ নাই, বাসায় সারাদিন তো বাসাতে কি কাজ, বাট সারাদিন বাসাতে এই যে নিজের সংসার, বাচ্চা, কাজের লোক, ড্রাইভার, আমার বাজার কি হবে, হ্যাঁ সবকিছু এই যে মেনটেন, এটাও কিন্তু একটা আসলে পরিকল্পনা। সো নারীকে কিন্তু সে ঘরে বসে থাকলেও কিন্তু সে কিন্তু কাজ আমি করে তো যাচ্ছে মনে করি 24 বাসা যে ম্যানেজ করে তার জবটা সবচেয়ে টাফেস্ট জব। এটা আমি এটা আমার কাছে সবসময় মনে হয় যে হাউস ওয়াইফের জবটা হচ্ছে পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে ডিফিকাল্ট জব, কারণ এটা আসলে সবাই প্রপারলি মেনটেন করতে পারে না। থ্যাঙ্কস ফর দ্য অ্যাকনলেজমেন্ট। সো আমি যদি তোকে বলি যে আমাদের অন্য যারা নারীরা আছেন যারা দেখছেন, যে যারা চায় আসলে কিছু একটা করতে বা যাদের স্বপ্নগুলো যারা পূরণ করতে চায়, তাদেরকে যদি তুই নিজস্বভাবে কিছু বলতি যে এভাবে তুই যেভাবে এগিয়ে এসছিস, অন্য নারীদেরকে যদি আগানোর সেই ইয়েটা একটু বলে যেতে। হ্যাঁ, আমার এক্ষেত্রে আসলে বলার অবশ্যই কিছু আছে। আমি মনে করি প্রত্যেকটা মেয়ের একটা আইডেন্টিটি থাকা উচিত। সে যদি হাউসওয়াইফও হয়, তার অবদানটা আসলে সেই ক্ষেত্রে 100% আসতে হবে। আমি হাউসওয়াইফ, বাট আমি একটা বাসাকে যথাযথ মেনটেন করতে পারছি না। আমি একজন বিজনেস উইমেন, কিন্তু আমি সেই জায়গাটাকে প্রপারলি মেনটেন করতে পারছি না। তো সেক্ষেত্রে আসলে আমাদের অনেক কিছু ল্যাকিং আছে। তো আমি মনে করি মেয়েরা সবাই ব্লেসড হয় না, সব মেয়ে ব্লেসড না। কারো ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকতে পারে, কারো মেন্টাল প্রবলেম থাকতে পারে, ফ্যামিলির দিক থেকে অনেক ধরনের প্রবলেম মেয়েরা ফেস করে জীবনে। সেক্ষেত্রে আমি মনে করি মেয়েদের যদি সুযোগ থাকে জীবনে, ফাইন্যান্সিয়াল স্ট্যাবলিশমেন্টটা খুব দরকার। আর অনেক মেয়েকে আমি দেখেছি প্রচুর সময় আছে কিছু করার, কিন্তু তারা সেই সময়গুলো খুব অলস বা এমনি এমনি যেতে দিচ্ছে। আমি মনে করি যদি হাতে প্রচুর সময় থাকে আপনার কিছু করার মতো, অবশ্যই সেক্ষেত্রে কিছু করার প্ল্যান করতে হবে। আর কিছু করার জন্য অবশ্যই সেই ইচ্ছা শক্তি, মেয়েদের মধ্যে যে স্পিরিটটা, ইচ্ছা শক্তিটা, সেটা আসতে হবে। আর একটা আইডেন্টিটি মেয়েদের একটা স্ট্রেংথের জায়গা। আমি মনে করি সেক্ষেত্রে মেয়েদের মেন্টালিটিটা যতটা সে বেকার সময় কাটাবে, তার চেয়ে বেশি সে যখন একটা স্ট্যাবলিশমেন্টে চলে যাবে, তার মধ্যে অনেক জায়গায় অনেক সুন্দর পরিকল্পনা আসবে, সুন্দর ম্যানেজমেন্টের ক্ষমতা আসবে, এবং সে তার লাইফটাকে আমার মনে হয় আরও বেশি
কি বলে মানে আরো তার লাইফটাকে আরো বেশি সুন্দর করতে পারবে, এনজয়মেন্ট থাকবে। Enjoyment। একদম আছে না আমরা সময় বসে থাকি বলি না বোর লাগছে, বোর লাগছে, হ্যাঁ। ভালো লাগছে না কিছু। সো আমার মনে হয় ওই সময়টা কাজে লাগাতে পারলে খুব ভালো হয়, এবং সেটা কাজে লাগানোর জন্য আমি মনে করি একটু চেষ্টা হলেই হয়। আর নিজের যেই কাজটাতে দক্ষতা আমরা কিন্তু সেই কাজটা দিয়েও শুরু করতে পারি। আমাদের সবার মধ্যে কিছু না কিছু কাজের দক্ষতা তো হ্যাঁ, আর আছে, গুণ আমাদের তো আমরা আছে। সবাই হয়তো গুণী, কেউ আমরা- ইউটিলাইজ করতে পারছি, হ্যাঁ, আসলে কেউ পারছি পারছি না। না। এই ধরাটা যে আমার মধ্যে এই জিনিসটা আছে, হ্যাঁ। হ্যাঁ, এই বোল্ডনেসটাও কিন্তু সবার মধ্যে আসলে নেই, হয়তো সেই জিনিসটাই হয়তো Right. আমাদের ভিতর থেকে তো আনতে হবে। সৃষ্টিশীল যে কোনো কাজ মেয়েদের মধ্যে যদি সেই গুণটা থাকে, আমার মনে হয় সময়টাকে আর সেই গুণটাকে একসাথে করে কিছু একটা দাঁড় করানোই যায়। রুমা, অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা তোর জন্য, ধারার জন্য অনেক শুভকামনা। আমি অ্যাজ এ ফ্রেন্ড আমি সবসময় চাই যে তোকে আমি আসলে আরো বড় পরিসরে দেখতে আমার সবসময় ভালো লাগবে। ইনশাআল্লাহ, ইউ আর আ ভেরি ডিয়ার ফ্রেন্ড টু মি, এবং আমি সবসময় তো সাফল্য কামনা করি ধারারও। এতক্ষণ পর্যন্ত আমরা শুনলাম রুমার গল্প, ধারার গল্প, এমন আরও অনেক নারীর গল্প, সাফল্যের গল্প, প্রতিবন্ধকতার গল্প আমরা আপনাদের সঙ্গে নিয়ে আসবো। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি রাকা জান্নাতি সেই পর্যন্ত আপনাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। বাই।